গত ৮ বছরে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে আমি এখনও প্রায় ৭ লক্ষ টাকা লসে আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে এই লসটা করলাম এবং এখান থেকে আপনাদের কি শিক্ষার আছে। আসসালামু আলাইকুম, আমি ফেরদৌস। তো ব্যাক ইন 2019 সালে আমি শেয়ার বাজারে যে কেনাবেচা শুরু করি এবং প্রথম দিকের আমার ভুলগুলোর কারণে আজ প্রায় ৭-৮ বছর পরেও আমার পোর্টফোলিও প্রায় ৭ লাখ অথবা 23% মতো লসে আছে। তো লেট মি শো ইউ মাই পোর্টফোলিও। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পোর্টফোলিও প্রায় 7 লাখের মতো মাইনাস আছে। তো এ থেকে আমার অনেক ভালো এবং খারাপ শিক্ষা হয়েছে, সেগুলোই আজ শেয়ার করব আপনাদের সাথে আমার পোর্টফোলিও অ্যানালাইসিসের মাধ্যমে। আমার মতো অনেকেই আছেন এই মার্কেটে সিমিলার সমস্যায়, কিন্তু হয়তো লজ্জা বা বয়ে এই লসের কথা কাউকে বলেন না, কিন্তু আমি বলছি কেন জানেন? কারণ আমি চাই আমার করা ভুলগুলো আপনিও না করুন। আজ আমি আমার পোর্টফোলিও খুলে দেখাবো কোথায় কোথায় আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। তো প্রথমেই বলেন এই পোর্টফোলিও কি। সহজ কথায় আপনার বিভিন্ন আর্থিক সম্পদের সমন্বয়কে পোর্টফোলিও বলে। সেটি যদি হয় শেয়ার মার্কেটে, তাহলে বিভিন্ন শেয়ারের সমন্বয়ে গঠিত যে লিস্টটি, সেটিকে আপনি পোর্টফোলিও বলতে পারেন। অথবা এটাকে আপনার ইকুইটি পোর্টফোলিও বা শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট পোর্টফোলিও বলা হয়ে থাকে। আর শেয়ার মার্কেট ছাড়া আমাদের সবারই একটা পোর্টফোলিও থাকে যেটা আমরা জানি না। এই যেমন ধরুন, আপনি যদি এফডিআর ছাড়া সঞ্চয়পত্র, জমি, ফ্ল্যাট, ভাড়ায় চালিত কোনো গাড়ি, কারো ব্যবসায় শেয়ার কেনা থাকে, তাহলে এগুলোর সমন্বয়ে আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও একটা হয়ে যায়। সো এটাকে আপনি ইনভেস্টমেন্ট পোর্টফোলিও বলতে পারেন আপনার। তো যাই হোক, এখন চলুন আমার পোর্টফোলিওটা একটু বিশ্লেষণ করে আসি। তো যেহেতু এই টেবিলটা এত সুন্দর না বা এত হিজিবিজি একটা অবস্থা, তো এটাকে ভিজুয়ালি প্রেজেন্টেশন করার জন্য আমি একটা সাইট বানাইছি। সাইট বলতে কি, একটা ছোটোখাটো একটা প্রেজেন্টেশন করছি। আমার পুরো পোর্টফোলিওটা আমি এখানে নিয়ে আসছি যাতে আপনাদেরকে প্রেজেন্ট করাটা সুবিধা হয়। তো চলুন আমি আমার পোর্টফোলিওটা একটু আরও বিশ্লেষণ করি। সো এই পোর্টফোলিওটা অ্যাজ অন 15 ফেব্রুয়ারি 2026। তো এখানে পোর্টফোলিওতে আপনি দেখতে পারতেছেন আমার পোর্টফোলিও ভ্যালু বর্তমানে 23,87,090। আমার টোটাল ইনভেস্টমেন্ট 31,35,581 টিল দিস ডেট 15 ফেব্রুয়ারি। এবং আমার আনরিয়েলাইজ লস 7,48,000 সামথিং। অ্যান্ড আমার পোর্টফোলিও ইকুইটি হচ্ছে 25,12,000। দ্যাট মিনস আমার পোর্টফোলিও ভ্যালু প্লাস কিছু ক্যাশ টাকা মিলে যেই টাকাটা আমার বর্তমানে পোর্টফোলিওতে আছে, তো এটি হচ্ছে আমার পোর্টফোলিও ইকুইটি বর্তমানে। ঠিক আছে। তো এখানে আমার শেয়ারের সেক্টর অ্যালোকেশন আছে, মানে আমি কোন সেক্টরে কত টাকা বিনিয়োগ করেছি। এখানে কিছু ডাটা ভুল আছে। সো আমরা এই সেক্টর নিয়ে তো মাথা ঘামাবো না। এই সেক্টরগুলো, এখানে কিছু সেক্টর আছে যেগুলো আমাদের শেয়ার মার্কেটে নেই। তো আমি এটা একটা অটোমেটিক টুল দিয়ে করছি, এই জন্য এখানে সেক্টরগুলোর নেম চলে আসছে। এনিওয়ে, তো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার হোল্ডিং। তো আমার হোল্ডিংয়ে বর্তমানে 20টা শেয়ার রয়েছে। তো এখানে হোল্ডিংস বাই মার্কেট ভ্যালু মিনস আমার কোন শেয়ারে সবচাইতে বেশি ইনভেস্টমেন্ট রয়েছে। সো আপনি এই গ্রাফের মাধ্যমে বুঝতেই পারছেন আমার সবচাইতে বেশি ইনভেস্টমেন্ট আছে ব্যাট বিসিতে, দেন নাহি ক্যাপ। এগুলো হচ্ছে আপনার শেয়ারের বিভিন্ন সিম্বল, যারা শেয়ার মার্কেটে কিছু ঘোরাফেরা করেন তারা বুঝতে পারবেন। যাই হোক, আমি এখন আলোচনা করব এখানে আমার কি কি ভুল হয়েছে, যে কারণে এখানে আমার সবগুলো বেশিরভাগ শেয়ারই মাইনাস আছে। তো শুরু করি আমি ব্যাট বিসি দিয়ে। তো ব্যাট বিসি দেখুন আমার কেনার রেট 373 টাকা, বর্তমানে মার্কেট রেট আছে 275.20 টাকা। তো এই ব্যাট বিসিতেই আমার টোটাল ইনভেস্টমেন্ট আছে প্রায় 9,86,000, মানে আমার ইনভেস্টমেন্টের মেজরিটি পোর্শন এখানে ইনভেস্ট করা আছে। তো এখন যদি আমি আমার প্রথম দিকে যাই, আমি এই ব্যাট বিসিতে আমি সেই শুরু থেকে শেয়ার মার্কেটের শুরু থেকেই ইনভেস্টমেন্ট করছিলাম, কিন্তু আপনার রিসেন্টলি ব্যাট বিসি মানে ব্রিটিশ আমেরিকান টোবাকো যে কোম্পানিটা, সো এটার পারফরমেন্স রিসেন্টলি একটু ড্রপ করছে এবং অনেক ইনভেস্টর আপনার এই শেয়ারে ধরা গেছে। তো আমিও তাদের মধ্যে একজন ধরতে পারেন, বাট আমি এটা নিয়ে চিন্তিত না আপাতত, কারণ আই বিলিভ এটা আপনার বাউন্স ব্যাক করবে, কারণ এরা খুবই ভালো কোম্পানি। তো সেই আসি যেহেতু আমার ইনভেস্টমেন্টের একটা মেজরিটি পোর্শন এখানে ইনভেস্ট করা, সো এই কারণে এটা আমার ওভারঅল পোর্টফোলিওতে একটা এফেক্ট করছে। তো
এখানে আমার যদি আমি একটু একটু নলেজেবল হইতাম বা আর একটু মার্কেট নিয়ে ভালো বুঝতাম, আমি হয়তো এই ব্যাট বিসিটাকে প্রথম দিকে না কিনে পরবর্তীতে কিনলে ভালো হইতো, যখন মার্কেটটার প্রাইসটা আরও ড্রপ করছিল। তো তো ওই সময় আমার মার্কেট জ্ঞানে মনে হয়েছিল যে না, ব্যাট বিসিটা কেনা যায়, ভালো কোম্পানি, বাট তাদের যে ফান্ডামেন্টাল যে ডাটাটা ছিল ওইটা আমি ভালো করে অ্যানালাইসিস করি নাই, শুধুমাত্র আমি জাস্ট কোম্পানি ভালো কিনে ফেলছি, এইরকম বিষয়টা ছিল। তো ডে বাই ডে এটার প্রাইস ড্রপ করতে করতে এখন বর্তমানে এই পজিশনে চলে আসছে। তবে আমি আশাবাদী এটা বাউন্স ব্যাক করবে, কারণ আমাদের বাজারে বেশ কয়েকটা শেয়ারের মধ্যে এইটা একটা শেয়ার। ঠিক আছে, দেন আমি কিনেছিলাম নাহি ক্যাপ। তো নাহি ক্যাপের যে বিষয়টা হচ্ছে, নাহি ক্যাপে আমার ইনভেস্টমেন্টের প্রায় 16% লসে আছে বর্তমানে। তো নাহি ক্যাপ আমার কিনা আছে মার্কেটে, বাই রেট 21.66, 64 টাকা, এবং বর্তমান মার্কেটে 18 টাকা। সো এটাতে আমি বর্তমানে প্রায় 16% লসে আছি। সো এখন আমি বলি এটাতে আমি কেন লসে আছি। এটাতে আমি মূলত ঢুকছিলাম আপনার একটা প্রফিট টার্গেট করেই, খুব বেশি দিন হয়নি ঢুকছিলাম, কিন্তু আপনার মার্কেটটা যখন উপরে উঠছে আমি কিছু সেলও দিছিলাম, কিছু পোর্শন সেলও দিছিলাম। এখানে প্রায় 4.5 লাখ টাকার মতো শেয়ার কিনছিলাম, তো কিছু সেল দিছিলাম, বাট বেশিরভাগই রয়ে গেছিলো। তো এখানে আমি যে মিস্টেকটা করছি সেটা হচ্ছে আমি প্রফিট বুকিংটা কোথায় করতে হবে অ্যাকুরেট ওই এরিয়াটা সম্পর্কে নিশ্চিত ছিলাম না। এজ এ রেজাল্ট ওইটা যখন উপরে গেছিলো আমি কিছু সেল করছি, পরে বাকি যেগুলো রয়ে গেছিলো এইগুলা পরে মাইনাস হয়ে চলে আসছে। সো এটার বর্তমান অবস্থা এখন আমি লসে আছি, আই এগ্রি, এবং তবে আমি খুব আশাবাদী এটাও খুব শীঘ্রই বাউন্স ব্যাক করবে যদি মার্কেটটা ভালো হয়ে যায়। তারপরে ইউপি জেডিএল, এটা একটা পাওয়ার কোম্পানি, মানে এরা বিদ্যুৎ উৎপাদন করে। এখানে আমি মূলত ইনভেস্ট করছি অ্যাজ এ ধরে নেন আপনার ইয়ের মতো, কী বলে, ডিপিএসের মতো এখানে কিছু ইনভেস্ট করতেছি। সো এটা নিয়ে আমি তো চিন্তিত না, এটা আমি এত তাড়াতাড়ি বিক্রিও করার ইচ্ছা নেই, এই জন্য আমি এটা নিয়ে কোনো চিন্তা নেই। বাট এটা আমার পোর্টফোলিওতে 1.19% ইফেক্ট করছে। হাওয়ার এটাতে আমার ইনভেস্টমেন্টের যে ভ্যালু আছে ওভারঅল পোর্টফোলিওর মধ্যে এটা 3 নম্বরে আছে, ঠিক আছে। তো এটা নিয়ে আমি চিন্তিত না, কারণ এটা আমি বটমেই কিনছি, পুরো বটমে না, হালকা বটমে কিনছি, এবং আই বিলিভ এটা খুবই ভালো করবে, যেহেতু এটা আমার রিসেন্ট কিনা এবং আমি রিসেন্টলি মার্কেট সম্পর্কে অনেক জানার বোঝার চেষ্টা করতেছি। সো আই বিলিভ এটা ব্যাক করবে। এর অন্যতম একটা কারণ হচ্ছে আপনার সরকারের কাছে এরা অনেক টাকা পায়, যেহেতু তারা পাওয়ার জেনারেট করে, সরকারকে পাওয়ার দেয়, বিদ্যুৎ দেয়। সো ওইটার এগেনস্টে সরকার আবার ইনস্ট্যান্ট টাকা দেয় না, অনেক দিন পরে একসাথে ক্লিয়ার করে। সো আই হোপ এদের ডেপটা ক্লিয়ার হয়ে যাবে খুব শীঘ্রই। দেন হচ্ছে আপনার ইবনে সিনা। ইবনে সিনাতে আমি প্রায় বছর 2-1 আগে ইনভেস্ট করি। এটাতে ইনভেস্ট করাটা আমার একটা গুড ডিসিশন ছিল, এবং আপনি যদি দেখেন এটাতে আমার প্রায় 24% এখন গ্রোথ আছে। সো এটার আমি মূলত কিনছি আপনার ভ্যালু ইনভেস্টিংয়ের জন্য, বা বলতে পারেন আমি একটা লং টার্মের জন্য কিনছি, 15-20 বছরের জন্য। সো এটা আমার একটা গুড ডিসিশন ছিল, এবং আই বিলিভ এটা আরও বাড়বে টাইম টু টাইম। তো এটা আমার একটা গুড ডিসিশন, এবং এটা আমার পোর্টফোলিওতে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে। দেন হচ্ছে আপনার স্টাইল ক্রাফট। সো স্টাইল ক্রাফট একটা টেক্সটাইল সেক্টরের কোম্পানি। তো এটা আমার প্রায় 50%-এর মতো ধরা খেয়ে আছি আমি এটাতে, প্রায় 43%। সো এখানে আমার যে মেজর বোলটা হয়েছে সেটা হচ্ছে আমি এটা যখন কিনছিলাম অনেক উপরে কিনছিলাম, এবং যখন শেয়ারটা নামা শুরু করছে, অনেক উপরে বলতে আমি বোঝাচ্ছি অনেক হাই দামে, তো যখন শেয়ারটা নামা শুরু করছে আমি আর ওইটা বিক্রি করি নাই, বা শেয়ার মার্কেটে বাসা যাকে বলে স্টপনেস নেই নাই আমি। সো অ্যাজ এ রেজাল্ট এইটা আমার বর্তমানে এই অবস্থায় চলে আসতেছে। এটার জন্য আমি খুব রিগ্রেট করি। তবে এই ধরনের শেয়ারগুলো আমার শিখাইছে যে অ্যাকচুয়ালি কী করতে হয়, কেন একটা স্ট্র্যাটেজি ফলো করতে হয় শেয়ার মার্কেটে। তো এই শেয়ারটা আমার কেনাই উদ্দেশ্য ছিল মূলত কিছু কুইক প্রফিট করা, বাট আনফর্চুনেটলি এটা আমাকে নিচে নিয়ে আসছে। সো এনিওয়ে ইটস এ পার্ট অফ লার্নিং। আমি এটা নিয়ে এত চিন্তিত না, আই হোপ এটা খুব শীঘ্রই ব্যাক করবে, যদি আমাদের মার্কেটটা ব্যাক করে। তবে আমার প্ল্যান আছে এগুলো ধীরে ধীরে ক্লিয়ার করে ফেলা, আমার পাস্টের ভুলগুলো। দেন হচ্ছে আপনার ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সো এই শেয়ারটা আমার এখানে রাখার একটা কারণ ছিল, আমার ওই যে মার্কেট সম্পর্কে ভুল অ্যানালাইসিসই বলতে পারেন, কারণ এটা আমি প্রথম থেকে কিনতেছি, তবে এটা আমি কখনোই একসাথে কিনি নাই। এই ডিবিএইচ মিউচুয়াল ফান্ডে এটা আমি প্রায় এখন বর্তমানে আমার প্রায় 2.5 লাখ টাকা ইনভেস্ট আছে এটাতে। তো এটা আমি কখনোই একসাথে কিনি নাই, এটা ধরেন আমি প্রতি মাসে মাসে অ্যাজ এ ডিপিএইচ হিসাবে কিনছিলাম, বা শেয়ার মার্কেটের বাসায় যাকে বলে এসআইপির মতো। সো এটা আমি কিনেছিলাম কারণ আমার মনে হয়েছিল যে আপনার ওইটার
নেপটা বেশি কিন্তু ওর মার্কেট প্রাইসটা কম। বাট এই নেপ যে আপনাকে সবসময় যে গুড ইনফরমেশন দেয় না, বা কোম্পানির যে গুড পারফরমেন্সের প্রকাশ করে না, এটা আমি বুঝতে পারছি এই ডিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড শেয়ারটাকে হোল্ড করার মাধ্যমে। সো এটা আমি অনেক বছর ধরে হোল্ড করতেছি, সেই শুরুর দিক থেকে প্রায় 7-8 বছর ধরেই। কিন্তু যে এটা আমি যেহেতু ছোটো ছোটো অ্যামাউন্ট করে কিনতেছি, দ্যাটস ওয়াই অ্যামাউন্টটা আমার কাছে এত বড় না। প্লাস আমি কিছু বিক্রিও করছি মধ্যখানে। সো আশা করি এটাও আমি ক্লিয়ার করে ফেলবো ধীরে ধীরে। দেন হচ্ছে আমার JHRM। সো JHRM একটা হসপিটালের যে বিভিন্ন ইনজেকশন আছে, তারপরে বিভিন্ন সার্জিক্যাল আইটেম আছে, এগুলো ওরা তৈরি করে থাকে। তো এটা রিসেন্টলি কিনে আমার ট্রেডের জন্য। বাট আমি যখন এই JHRM কিনেছিলাম তখন একটা টার্গেট ছিল যে শর্ট টার্ম প্রফিট করবো। বাট ওই টাইমে আমি আপনার শেয়ার মার্কেটের কি বলে টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে এত বেশি জানতাম না। তো যার কারণে এই শেয়ারে আমি স্টপ লস নিতে পারি নাই, বা যখন আমার এটা থেকে বের হয়ে যাওয়া উচিত ছিল কেনার পরে তখন আমি বের হই নাই। সেজন্য এখন আমার 25%-এর মতো লসে আছে এটা। তো এটাও আমার একটা শিক্ষা, কেন স্টপ লস মেনটেন করা জরুরি। তারপর হচ্ছে আপনার মিডল্যান্ড ব্যাংক। সো এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট রিসেন্ট ইনভেস্টমেন্ট, এবং এটা এখনও প্রফিটে যায় নাই, হালকা আসছে। তবে আমি হোপফুল এটা খুব শীঘ্রই উপরে উঠে যাবে, কারণ ব্যাংকের বর্তমানে রানিং খুবই ভালো হচ্ছে। দেন স্কোয়ার ফার্মা আমার গুড ইনভেস্টমেন্ট বলতে পারেন, বাট যদি এখন প্রফিটে যায় নাই। স্কোয়ার ফার্মাটা কিনি আমি আরেকটা পারপাজে, এটার দাম যাই থাকুক না কেন আমি কন্টিনিউ কিনতে থাকবো। বাট এটা আমি আরেকটা ইকুয়েশন, আমার পার্সোনাল একটা কাজের জন্য আমি এটা কিনে থাকি। সো তারপরেও ভালো, এটা আপনার ইয়েতে আছে, প্রফিটে আছে, এবং আশা করি আরও উপরে উঠবে। তবে স্কোয়ার ফার্মা নিয়ে আমি হ্যাপি, নো প্রবলেম। দেন হচ্ছে আপনার বিকন ফার্মা। সো বিকন ফার্মাটা আমার বর্তমানে প্রায় 18% লসে আছে। তো এটাও কিনেছিলাম আপনার রিসেন্ট একটা মার্কেট রানের সময়। তো এটা তো আমি সেম ভুল করছি, আমি স্টপ লস মেনটেন করি নাই, যার কারণে যখন নামছে আমি এটা থেকে বের হতে পারি নাই, অথবা আমি যে স্ট্র্যাটেজিতে ঢুকছিলাম ওইটা আমার রাইট ছিল না ওই সময় ঢোকা, ঠিক আছে। আর জিপির বিষয়টা হচ্ছে, জিপিতে আমি 12% ডাউন। জিপি নিয়ে আমার কোনো প্রবলেম নাই। তবে জিপিতে আমি মূলত ঢুকি আরেকটা SIPর জন্যই। তো আমার বিভিন্ন সোর্স থেকে যখন আয় আসে, আমি এক একটা আয় এক স্টকে আমি যে SIP হিসাবে ঢুকাই। এতে আমার কী হয় যে এটাকে ট্র্যাক করেও রাখতে পারি যে কোন সোর্স থেকে কত আয় ছিল এবং কত টাকা শেয়ার ওই টাকা দিয়ে কিনছিলাম টোটাল। সো আমি ব্যাংকে না রেখে ওইটা ডাইরেক্টলি একটা পার্টিকুলার স্টকে ঢুকিয়ে ফেলি। তো দেখা যাচ্ছে এখন এই মুহূর্তে জিপিতে আমার 12%-এর মতো মাইনাস আছে। আমি আশা করি এটা ব্যাক করবে ইনশাল্লাহ, এটা বিক্রি করার আমার ইচ্ছা নাই। দেন সামিট পাওয়ার। তো সামিট পাওয়ার আমার প্রথম দিকের একটা বিগেস্ট মিস্টেক। তো সামিট পাওয়ারে যখন আমি কিনছিলাম অনেক আগে, তখন এটার দাম ছিল প্রায় 42 টাকা, এখন বর্তমানে 14 টাকা। সো ওই সময় যখন কিনছিলাম তখন অনেক হাই ছিল ওর প্রাইস। বর্তমানে এটা অনেক লতে আছে, দেখতেই পাচ্ছেন 14%। সো এটাতে বলতে পারেন আমি ধরাই হয়ে গেছি। এখন আমি আর এত চিন্তা করতেছি না যে এটা বিক্রিও করব, এটা আমি ওয়েট করবো যতক্ষণ পর্যন্ত না এটা ব্যাক করে। কারণ আমি শেয়ার মার্কেটে এমন কোনো টাকা ঢুকাই না যেটা আমার কালকেই প্রয়োজন বা 1 বছর পরে প্রয়োজন। সো আমি আমার অলস টাকাটা একটু ঢুকানোর চেষ্টা করি এখানে। সো আমি কোনো রানিং টাকা এখানে ঢুকাই না। যাই হোক, এরপরে আপনার বাকি যে শেয়ারগুলো দেখতেছেন, রবি, DGI, CSA, ফর্মুলা, এইগুলো হচ্ছে আমার ওই যে বললাম না কি বলে, না বুঝে কেনার একটা ফল। তো এগুলো আমি যতটা কিনছি, যদিও আমার পোর্টফোলিওতে এগুলোর অ্যামাউন্টটা খুবই কম এবং পোর্টফোলিওতে এটার ইম্প্যাক্টও কম, কিন্তু এই সবগুলো শেয়ার আমার এখানে থাকার কারণেই হচ্ছে, মানে আমি জাস্ট দেখতেছি যে শেয়ারটা বাড়তেছে, আমি কিনে ফেলছি, বিষয়টা এরকম। এবং দেন আমি আর শেয়ার থেকে বের হতে পারি নাই। সো ইটস এ স্যাড ইন এ ওয়ে, বাট আমার জন্য অনেক লার্নিং কার্ভ ছিল এটা, এবং আমার অনেক কিছু শিখছি। এখন আমি বলতে পারি না, এখন আমি বিক্রি করতেছি না কেন, এগুলো আমার টাকার প্রয়োজন নেই, সো আমি বিক্রি করতেছি না। আমি ওয়েট করতে রাজি আছি, যখন ওইটা ব্যাক করবে তখন আমি বিক্রি করবো, সেটা হোক 2 বছর পরে বা 5 বছর পরে। বাট বর্তমানে দেখতেও সুন্দর লাগতেছে না, একই একটা পোর্টফোলিওতে এত আইটেম, ডাজন্ট লুক গুড। বাট আমি এটা তখনই ক্লিয়ার করবো যখন আমার মনে হবে যে না, এখন বিক্রি করা যায়, এটা আমার কাঙ্ক্ষিত বাই রেটে চলে আসছে, তখন আমি এটা বিক্রি করার চেষ্টা করব। তো আমার কি ভুল হয়েছিল এই শেয়ারগুলো কিনতে?
এটা থেকে আপনারা কি বুঝলেন? তো আমি বলবো আমার যে ভুলগুলো হয়েছিল, আমার মার্কেট সম্পর্কে পর্যাপ্ত নলেজ ছিল না, এবং সে কারণে আমি মার্কেট সম্পর্কে নলেজ না থাকার কারণে আমি কি করছি, হুট করে একটা অ্যাকাউন্ট বা বিও অ্যাকাউন্ট খুলে আমি শেয়ার কেনা বেচা শুরু করে দিছি। সো এটা আমার ওয়ান অফ দ্য বিগেস্ট মিস্টেক। দেন আমার কখন কোথায় একটা শেয়ার কিনতে হবে এবং বিক্রি করতে হবে সেটা আমার জানা ছিল না, যেটা আমি এখন রিয়েলাইজ করতেছি যে আমি কোন শেয়ারে কখন ঢোকা উচিত ছিল, আমার কখন বেরোনো উচিত ছিল, এটা মেনটেন করা উচিত ছিল আমার। তারপরে আপনার হচ্ছে শেয়ারের প্রেমে পড়া, মানে কোন শেয়ারের প্রেমে পড়া যাবে না। আমরা শেয়ার কিনবো আমরা লাভের জন্য অবশ্যই, তবে যখনই দেখবো কোম্পানির পারফরমেন্স খারাপ তখন শেয়ারতে বের হয়ে যাইতে হবে। কিন্তু দেখা গেছে আমার এই যে বেটবিসি ফর এক্সাম্পল, বেটবিসিতে আমার অনেক লস, এর কারণ হচ্ছে আমি কোম্পানির প্রেমে পড়েছিলাম। ঠিক আছে, আমার উচিত ছিল যখন কোম্পানির বাজে পারফরমেন্স দেয় ওই সময় কেনা বন্ধ করে জাস্ট সুযোগ বুঝে বিক্রি করে বের হয়ে যাওয়া, পরে আবার কিনা। কিন্তু ওই সময় দেখা গেছে আমি কি করছি, আমি আরও কিনছি, এবং নট জাস্ট মি, মার্কেটে অনেকেই কিনছে যখন শেয়ারটা অনেক কমে গেছিলো। মানে ধরেন প্রথমে একটা প্রাইস ছিল ধরেন 700 বা 600, যখন চলে আসছে 400 450 করে তখন অনেক মাসে এটাতে এন্ট্রি দিছে যে এটা আরও বাড়তে পারে। তো এটার কারণ কি? এটার কারণ ধরুন আমরা ওই কোম্পানির অ্যানালাইসিসটা না করে এই মানে কোম্পানিটাকে ভালোবেসে আমরা চোখ বন্ধ করে শেয়ারগুলো কিনতেছিলাম। ঠিক আছে, কিন্তু তখন মার্কেটে অন্য বিষয় চলে আসছে, মানে বেটবিসির অনেক প্রতিদ্বন্দ্বী মার্কেটে চলে আসছিল, বা অনেক কি বলে ইলিগাল বাজারে সিগারেট সয়লাভ হয়ে গেছিলো প্রবলি। সো এই ধরনের বিভিন্ন ইফেক্টের কারণে তাদের পারফরমেন্স খারাপ হয়ে গেছিলো, এবং পারফরমেন্স খারাপ হওয়ার কারণে তাদের শেয়ারও এটার ইম্প্যাক্ট পড়েছিল। তো যাই হোক, শেয়ারকে ভালোবাসা যাবে না, শেয়ার করবেন আপনি আপনার কাঙ্ক্ষিত টার্গেটের জন্য। যদি টার্গেট মিট না করে আপনি বের হয়ে যাবেন, আর টার্গেট যখন মিট করবে তখনও বের হয়ে যাবেন। এতে কী হবে, আপনি হয় একটা প্রফিট নেবেন একটা সার্টেন অ্যামাউন্ট, অথবা একটা লস নিয়ে বের হয়ে যাবেন। তারপরে হচ্ছে ভুল অ্যানালাইসিস। ভুল অ্যানালাইসিস বলতে ধরেন আমি এখানে আপনাকে যদি একটা দেখাই, যেমন স্টাইলক্রাফটে আমি যখন ঢুকছি আমার এটা একটা ভুল অ্যানালাইসিস ছিল। আমি এখানে 1-2টা ইন্ডিকেটর দেখে ঢুকছি, বাট আমি বের হতে পারি নাই। তো এজ এ রেজাল্ট এই শেয়ারে আমার প্রায় এখন 34% লস আছে। তো ওই অ্যানালাইসিসটা আমার বলছিল সেম যে HRM RML অ্যান্ড প্লাস এই যে আরও কি বলবো বিকন ফার্মা, সো এগুলোতে আমার অ্যানালাইসিসটা ইনকারেক্ট হওয়ার কারণে ধরেন আমি এটাতে এখন নেগেটিভে আসি। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে আপনার এই যে সামিট পাওয়ার আমার পোর্টফোলিওর আপনার পার্সেন্টেজের বিচারে মানে লসের পার্সেন্টেজের বিচারে অনেক হাই, এবং এর অন্যতম কারণ হচ্ছে ভুল অ্যানালাইসিস। কারণ আমি সামিট পাওয়ার ওই সময় ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা ভালো করে বুঝি নাই, যার কারণে এটা যে ধীরে ধীরে নামতেছে, কেন নামতেছে, কেন হচ্ছে এটা আমি ওইটা বুঝি নাই। সো দেখা যাচ্ছে আমি আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার 1,31,000 টাকার ইনভেস্ট আছে সামিট পাওয়ারে, বাট অ্যাকচুয়ালি এটা আমি 2-3 ভাগে করছিলাম, মানে এককালীনই আমি এত টাকার শেয়ার কিনে নেই। দেখা গেছে সামিট পাওয়ারটা একটু নামছে, ওই সময় আমি আবার কিনছিলাম, কিন্তু ওই সময় আমার উচিত ছিল কি আপনার কেন নামতেছে ওইটা অ্যানালাইসিস করে শেয়ারে ঢোকা, তো আমি ওইটা করি নাই। তো যার কারণে এখন এই লসের সাইজটা আরও বড় হয়ে গেছে। তো এটা আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ফলো করে শেয়ার কেনা। তো আমি একসময় কী করতাম, আপনার সোশ্যাল মিডিয়া অনেকে বিভিন্ন শেয়ারের নাম বলতো, আমি ওই শেয়ারটা দেখতাম, দেখে ও এটা তো বাড়তেছে আরও বাড়বে, তো আমি কী করতাম ওই শেয়ারটা কিনে ফেলতাম। এইরকম আমার প্রায় পোর্টফোলিওতে প্রায় 6-7টা শেয়ার আছে। এই যে ছোটো ছোটো শেয়ারগুলো দেখতেছেন আপনি, রবি, DJIC ধরে বাকিগুলো, এগুলো সব এই সোশ্যাল মিডিয়ার দেখে দেখে কিনা। তো এজ এ রেজাল্ট কী হয়েছে, আমার এগুলো দেখে আমি আর বেরোতে পারিনি। সো সোশ্যাল মিডিয়া বা অন্যের কথায় কোনো ধরনের শেয়ার কেনা যাবে না। আপনি আগে অবশ্যই শেয়ার মার্কেট সম্পর্কে বুঝতে হবে, শেয়ার সম্পর্কে বুঝতে হবে, কোম্পানি সম্পর্কে বুঝতে হবে, তাদের অ্যানালাইসিস করতে হবে, তারপরে আপনি আপনার ডিসিশন নেবেন শেয়ার কিনবেন। এবং প্রত্যেকবার কেনার সময় আপনার কখন কোথায় কোন প্রাইসে বের হবেন এবং কোন প্রাইসে গেলে সেল করবেন, এই এন্ট্রি এবং এক্সিট পয়েন্টটা ডিফাইন করে আপনি শেয়ারে প্রবেশ করবেন। আর যদি আপনার টার্গেট থাকে না আমি এটা 10 বছর 20 বছর পরে বিক্রি করব, তাহলে আপনার টার্গেট থাকবে যে আমি এটার গ্রোথ কেমন সেটা দেখব। প্রতি বছর ওই কোম্পানিটি কি 10%, 5%, 20% এইরকম একটা সার্টেন অ্যামাউন্টে গ্রো করতেছে কি না, ওইটা আমি দেখব। দেন ওই শেয়ারে আমি ক্রয় করব। এবং এর সাথে এটাও করতে হবে যে আপনার ওই কোম্পানিটা আসলেই প্রতি বছরই গ্রো করতেছে না, আপনার জাস্ট ওইটা প্রতি বছরে একবার ওদের অ্যানুয়াল মিটিং হওয়ার পরে ওদের অ্যানুয়াল রিপোর্ট চেক করা, সেটা বুঝতে হবে। যদি দেখেন গ্রোথ ঠিক আছে তাহলে আপনি আপনার
কন্টিনিউয়াসলি ওই শেয়ারে হোল্ড করে রাখলেন। সো এই যে আমার পোর্টফোলিও, এটা থেকে আমি পজিটিভ কী পেলাম আপনি ভাবতে পারেন। তো পজিটিভ আমি এটাই পেয়েছি যে আমি আমার ভুলগুলো এখন আমি অনুধাবন করতে পারতেছি। নিজের ভুল নিজে রিয়েলাইজ করাটা অনেকটা বড় জিনিস, আই বিলিভ। অ্যান্ড আমি এই ভুলগুলো আসলে এতটুকু না আসলে আমি ভুলগুলো বুঝতাম না। তো এখনও আমি মার্কেট সম্পর্কে আরও জানা এবং বোঝার চেষ্টা করতেছি, এবং কেনাবেচার সিদ্ধান্ত নিতে আমার আগে যেরকম ইমোশন কাজ করতো, যেমন এই যে ওই যে চলে গেল বেড়ে গেল তাড়াতাড়ি ধরতে হবে, এই ইমোশনটা আমার আর এখন কাজ করে না। আমি এখন শেয়ার কিনি অ্যানালাইসিস করে ধীরে সুস্থে, এবং আমার জায়গা বা আমার টার্গেট প্রাইসে আসলে কিনি এবং টার্গেট প্রাইসে আসলে বিক্রি করি। তো আপনারা হয়তো আমার পোর্টফোলিও দেখে হাসতে পারেন, বাট আই ডোন্ট কেয়ার, বিকজ আমার পোর্টফোলিওতে আমার স্ট্র্যাটেজি একটা এখনও অ্যাপ্লাই আছে, যেটা বললাম আমি এই টাকাটা আমার এখন প্রয়োজন নেই। সো আমার পোর্টফোলিওতে 20টা আইটেম তাহলেও আমি এটা নিয়ে চিন্তিত না। আমি বিলিভ করি আমি যখন আমার টার্গেট প্রাইসে যদি 5 বছর পরেও আসে, আমি ওই সময় ওইটা থেকে বের হয়ে যাব আর কি। এটাই আমার যে আমার লাস্ট 7-8 বছরের ভুলটা আমার এখনও টানতে হইতেছে, এটাই। তো এই ভিডিওতে আপনার জন্য কি আছে? তো এই ভিডিওতে আপনার জন্য আছে আমার 7-8 বছরের যে শিক্ষা আমি নিছি, সেটার ভুল থেকে আপনার শিক্ষা নেওয়ার সুযোগ, ঠিক আছে? তো আমি যে ভুলগুলো করছি সেগুলো থেকে আপনি অবশ্যই দূরে থাকবেন। শেয়ার বাজার শব্দটা শুনতে যত সহজ মনে হয়, এখানে বিচরণ করাটা অনেক কঠিন। সো মার্কেট সম্পর্কে ভালোভাবে জেনে এবং বুঝে কেনাবেচা শুরু করবেন, না হলে কখনোই শুরু করবেন না, ঠিক আছে? তো বাংলাদেশের শেয়ার মার্কেটটা আমার কাছে বর্তমানে লাগে ঠিক এই খালি গ্লাসের মতো, মানে অল্প পানি আছে, পুরো গ্লাসটাই ফাঁকা। তো বাংলাদেশের শেয়ার মার্কেটের অবস্থা বর্তমানে এইরকম তলানিতে আছে, এই গ্লাসের মতো পানি যেরকম তলানিতে আছে, তো বাংলাদেশের শেয়ার মার্কেটটাই তলানিতে আছে। সো এখান থেকে কমার সুযোগ খুবই কম, বাড়ার সুযোগ অনেক বেশি। সো গোয়িং ফরওয়ার্ড ইন দ্য ফিউচার আমি বাংলাদেশের শেয়ার মার্কেট নিয়ে খুবই আশাবাদী। আমাদের শেয়ার মার্কেটটা এখন যে স্টেজে আছে আমি খুবই বিলিভ করি, এবং শুধু আমি না, অনেক বড় বড় অ্যানালিস্টও বিলিভ করেন যে আমাদের শেয়ার মার্কেটটা অনেক উপরে উঠবে। কারণ পাশের দেশ পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, ইন্ডিয়া বলেন, না ইন্ডিয়ার কথা বাদ দিলাম, আমরা বড় দেশ, তো পাকিস্তান শ্রীলঙ্কা বলেন, ওদের শেয়ার মার্কেটটা ইন্ডেক্সটা অনেক উপরে, কিন্তু আমাদের ইন্ডেক্সটা এখনও অনেক নিচে। তো আসলে যখন আমাদের মানুষের মধ্যে কনফিডেন্স আসবে, শেয়ার মার্কেটের রেগুলেশন আরও ভালো হবে, শেয়ার মার্কেটে টাকা ঢোকা শুরু হবে, মানি মার্কেটটা ভালো হবে, সব কিছু যখন ঠিক হয়ে যাবে, তখন আপনার শেয়ার মার্কেটটা উঠবে। আমাদের শেয়ার মার্কেটটা এই খালি গ্লাসের মতো, এখানে আর পানি কমার সুযোগ খুবই কম, এটা উপরে উঠারই সুযোগ বেশি। সো আমি সবাইকে মোটিভেট করি যে শেয়ার মার্কেটে জয়েন করার জন্য, কারণ লং টার্মে আমাদের শেয়ার মার্কেটের প্রসপেক্ট খুবই ভালো, ঠিক আছে? তো এই 7 লক্ষ টাকা আমাকে অনেক জিনিস শিখিয়েছে অবশ্যই, এবং এটাও শিখিয়েছে শেয়ার মার্কেট কোনো গেট রিচ কুইক কোনো স্ক্যাম না, বা কোনো একটা জুয়ার প্লেস না। এটা একটা ব্যবসা, এবং এটা সঠিকভাবে করতে পারলে এখান থেকে টাকা বানানো যায়, কিন্তু এর অনেক নিয়মকানুন আছে। আমি বিভিন্ন জায়গায় ঠেকে যা শিখেছি তা দিয়ে আমি সাজিয়েছি একটা পূর্ণাঙ্গ ফ্রি কোর্স, যেটার নাম হচ্ছে আপনার মাস্টারিং শেয়ার বাজার। মাস্টারিং শেয়ার বাজারের প্রথম ক্লাসটা আসবে আপনার আগামী 5ই মার্চ রাত 8:45 তো এই কোর্সে আমি মোটামুটি শেয়ার বাজারের নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিগিনার ফ্রেন্ডলি এটা একটা কোর্স, এইটা যারা শেয়ার মার্কেটে কখনোই প্রবেশ করে নাই তাদেরকে উদ্দেশ্য করে এই কোর্সটা করা হয়েছে। সো এটাতে অনেকগুলো পর্ব থাকবে, এবং আমি ফুল শেয়ার মার্কেট কভার করার চেষ্টা করব এই কোর্সের মাধ্যমে। তো এই কোর্সের মাধ্যমে আপনি শিখবেন বাংলাদেশের শেয়ার মার্কেট সম্পর্কে বিস্তারিত ধারণা, বিএ অ্যাকাউন্ট খোলা থেকে ট্রেডিং সেট আপ, তারপরে একটা কোম্পানির ইপিএস পি ন্যাব দেখে কীভাবে শেয়ার বাছাই করা যায়, ক্যাশ ডিভিডেন্ড পার্থক্য, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেডিং সাইকোলজি সহ আরও অনেক কিছু আমরা এই পূর্ণাঙ্গ ফ্রি কোর্সটাতে শিখব। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাদের আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। আর আমার কোর্সে যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব দিবেন, এবং ওয়েট করবেন আগামী 5 তারিখের জন্য। আগামী 5 তারিখের পর থেকে এই চ্যানেলে সবগুলো ক্লাসের ভিডিও দেওয়া শুরু হবে। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।